আর কত আন্দোলন? জনাব রহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট অধ্যাপক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি শিরোনাম করেছেন আর কত আন্দোলন, এবং আমি যদি আজ, গতকাল বা তার আগের দিন এই প্রেক্ষাপটগুলোতে বিশেষ করে ঢাকা শহর এবং ভিন্ন জায়গায় যে ঘটনাবহুল পরিবেশ পরিস্থিতি দেখি, তা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আন্দোলন দেখছি না। এটাকে আসলে আন্দোলন বলে না। আমার পরিষ্কার সাপ কথা, এটা এত ব্যাখ্যার দরকার নেই। এটাকে আন্দোলন বলে না। এটাকে কি বলে? সেটাই হচ্ছে এখন প্রশ্ন। সেই প্রশ্ন যদি বলেন আমারও, আমি যদি মনে করি বা বলি যে এটা তো অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দূর থেকে যে এটা মব সৃষ্টি করে কিছু ঘটনা ঘটানো হচ্ছে, কতগুলো হঠকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ উদ্দেশ্য সাধনের আন্দোলনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, কিন্তু সেটা থেকে পজিটিভ উদ্দেশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ কত উদ্দেশ্য সাধনের জন্য করা হচ্ছে। সুতরাং এটাকে আমি প্রকৃতপক্ষে মানে তাদের কাছে যারা করছে তাদের কাছে আন্দোলন, সেটা সে বলতে পারে কোড আনকোড, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। কিন্তু আন্দোলন বলতে আমরা একটা বিশেষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাহলে এই যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, তার মধ্য দিয়ে আমরা এখন চাইবোটা কি? এখন যদি বলি আন্দোলন সংগ্রামের কথা বলি, সেটা সবই হবে একটা পজিটিভ অ্যাটিটিউডের জায়গা থেকে, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনকল্যাণ পূরণের জন্য। প্রসঙ্গক্রমে বলি, ধরুন এই যে গতকাল, আজকেও কিছুটা অবশ্য হয়েছে, পরে কোর্টের কারণে এটা আর হয়নি, আমাদের ব্যাটারি চালিত রিক্সা, সেটা নিয়ে যেটা হলো, এইখানে যখন এই শ্রমিকরা দেখলো তার জীবন জীবিকার উপরে আঘাত, সেইটা সে গেছে। যদিও আমার বিবেচনায়, ছোট্ট বিবেচনায় বলি, এটা অপ্রয়োজনীয় ছিল এই কারণে, কারণ বহু আগে কিন্তু, আমি যদি ভুল না করি, এটা কিন্তু সুপ্রিম কোর্টেরই একটা ডিসিশন ছিল যে বড় বড় মহাসড়ক ছাড়া অন্য জায়গাগুলোতে এটা চলবে। সুতরাং এটা প্রয়োজন ছিল না, পরে যেটা আসলো। যাই হোক, ওই আলোচনা আর করতে চাই না, কারণ অলরেডি এইটা 1 মাসের জন্য স্থগিত করছে। এবং একটা আজকে আমি যতদূর পত্রিকায় পড়লাম, স্থানীয় পুলিশ কমিশনার তারা একটা বৈঠক যেটা করেছে, সেটা শ্রমিক স্বার্থ এবং যাতে এই সংকটগুলো দূরীভূত হয় তার জন্য সে পদক্ষেপ নিচ্ছে। বলছি, সেটা একটা জীবনের উপরে আঘাত ঘটলেই সেটা একটা যদি বলেন, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, এইটা তো খুবই আসলে মনটা খারাপ হয়, কারণ আমরাও তো ছাত্র, কেনা সবাই তো ছাত্র ছিলই। তো এখন সেইখানে সবচেয়ে বড় কথা, তারা যদি শুরুতে কোনো কিছু করে, আপনি দেখবেন শুধু ভাঙচুর না, একটা জায়গায় যে যেন লুটতরাজ করতেছে। এটা তো আমি তো ভাই এটা ভাবতেই পারি না। দেখলাম একটা কলেজের অধ্যক্ষ, তিনি মানে চোখে পানি ফেলতে ফেলতেই তার দুরবস্থার বর্ণনা দিচ্ছেন। তাহলে এটা কি বলবেন? আগের দিন ঘটনা ঘটলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, পরের দিন আরেকজন প্রতিশোধ নিতে যাচ্ছে। এবং শুধু এইটা না, তার আগেও কিন্তু আমাদের নিউ মার্কেট এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে। সাইনবোর্ড নিয়ে চলে যাচ্ছে, এটা আপনি এটাকে কি বলবেন? পরিস্থিতি এটাই, পরিস্থিতি এরকম জায়গায় চলে গেছে। আমরা দেখলাম একটা পত্রিকা, একটা পত্রিকা নিয়ে নানা মত থাকবে, নানা পথ থাকতে পারে। আমরাও তো বাংলাদেশের যদি বলেন, আমরা বামপন্থীরা তো দেখি অধিকাংশ পত্রিকা আমাদের অ্যাটিটিউডের সাথেই নাই, সেটা অন্য আলোচনা। কিন্তু তার মানে তো আমি এটা খর্ব করতে পারি না। তারপরে এক একটা পত্রিকা অফিসে যে তাকে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আইনি কাজ করতে পারে, তার বক্তব্য দিতে পারে। কিন্তু যেভাবে ওইখানে যে ধরনের ঘটনা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে সংগঠিত করা হলো, এবং তারপরে দেখলাম যে রাজশাহী কোথায় যেন দেখলাম কি উৎসব, যেন একটা সাইনবোর্ড তুলে নিয়ে চলে যাচ্ছে। কল্পনা করতে পারি আমরা? তো আমার বিবেচনায়, যদি আপনি যেহেতু আন্দোলনের কথা বলছেন, আন্দোলনে যে কোনো মানুষ তার মত পথ প্রকাশ করতে পারে, সেই স্বাধীনতা আছে। কিন্তু এ ধরনের ঘটনাকে আন্দোলন বলে কিনা জানি না। কিন্তু আমি এই সময় আরও বলছি, যেটা একটু আগে বললাম, যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গঠিত সরকার এবং একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, তাতে মানুষের আগের হয়তো কথা বলার অধিকার ছিল না, সে তার কথা বলতে পারে, তার বক্তব্য দিতে পারে, বিবৃতি দিতে পারে, তার আকাঙ্ক্ষার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাতে পারে। কিন্তু এনার্কি সৃষ্টির অধিকার কারোর আছে বলে আমার বিবেচনায় এটা নাই, এবং এটাকে আন্দোলনও বলে না, মানে অন্য কিছুও বলে বলে আমার মনে হয় না। আমি বরঞ্চ দাবি করি যে সরকার এই ব্যাপারে, দেখবেন যেগুলো সবই কিন্তু চিহ্নিত কারা করছে। এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার নানা কারণে, আপনাদের মিডিয়ার কারণে সবাই সবটা জানে, চিহ্নিত। তাহলে দেখা দরকার কারেটের সাথে জড়িত এর নেপথ্যের নায়ক কেউ আছে কিনা। এবং আমি প্রসঙ্গ রহিন হোসেন প্রিন্স, সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি কোনো পক্ষ? আমি আসছি, আমি ওই কথাটা একটু আমি কনক্লুড করি। ওই শব্দটা আপনি বলেছেন, আমি বলছি যে এইখানে দেখবেন শুধু তাই না, আমাদের অনেকে, এমনকি সরকারের মধ্যেও আছেন, অনেকের বক্তব্য বিবৃতি বা সরকারের সমর্থক হিসেবে পরিচিত, তাদের কত ভূমিকাও এদেরকে উৎসাহিত করছে বলে আমরা দৃশ্যমান দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে এবং নিউজের কারণে। এই একটা। আর এর আগে আপনি দেখবেন এই যে আমরা আলোচনা করছি আজ, গতকাল বা তার আগের দিনে যে ঘটনা, এর আগে কতগুলো ঘটনা ঘটেছে।
যেটা আপনি ঢাকা কলেজকে কেন্দ্র করে অন্য জায়গায় আরও বাংলাদেশের অনেক জায়গায়, সেক্ষেত্রে বলবো সরকার খুব দৃঢ়তার সাথে এই ব্যাপারে ভূমিকা না নেওয়ার কারণে, যেটা আপনি নমনীয় বলেন আর যাই বলেন, আমি মনে করি যে সেই সুযোগগুলো পেয়েছে। সুতরাং আমি এখান থেকে দাবি করছি যে আমরা আর এক সেকেন্ডের জন্য এটা দেখতে চাই না, কারণ এই ধরনের সংঘাত সংঘর্ষ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে এবং আমরা যে অগ্রগতির ধারায় যেতে চাই সেইটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনার সময় যারা অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল, যারা দেশের অভ্যন্তরে অপশক্তি, যারা দেশ বিদেশের অপশক্তি, তারাই কিন্তু সুযোগ নেবে এবং তারাই কিন্তু দেখবেন কোশ্চেন নিয়ে আসবে গণ অভ্যুত্থান এবং প্রশ্নে, যেটা মোটেই উচিত না। এবং আমি দুইটা কথা ছোট করে বলেই শেষ করি। একটা হচ্ছে আমরা সরকারের এ ব্যাপারে স্পষ্ট পজিশন কি এই বক্তব্য আশা করি। দ্বিতীয় হচ্ছে তাদের দৃঢ় ভূমিকা, ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যের যারা যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আমি দাবিও এই আজকের এই আপনার এই আলোচনা থেকেও আমি এটা করছি।